কয়েকদিন পরের কথা। আজ শুক্রবার হওয়ায় সকালে বাড়িতেই রয়েছে। আলো খুব ভোরে উঠে নামাজ আদায় করে রুম থেকে বেরিয়েছে। তারপর সবার জন্য চা থেকে শুরু করে সকালের নাস্তাটা বানিয়ে নেয়। মাঝে মধ্যে হালকা পাতলা ছ্যাঁকাও খায়, তবে সে পাত্তা দেয় না। আজকাল রান্না করতে ভালোই লাগে। যখন দেখে সবাই তৃপ্তি সহকারে তার হাতের রান্নাগুলো খাচ্ছে, তখন মনে হয় সব কষ্ট সার্থক হয়েছে। আলো গুনগুন করতে করতে শাশুড়ি মা ও দাদাজনকে চা বিস্কিট দিয়ে এসে এক কাপ চা নিয়ে দোতলায় উঠে গেল। উদ্দেশ্য স্যার নামক স্বামীকে চা দেওয়ার। আগেরবার এই চা দেওয়ার অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না, আর আজ সে কোনো রকম অঘটন ঘটাতে চাচ্ছে না, তাই খুব সাবধানে ও সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছে। কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ঠিক তেমনই তার সাথেও কিছু একটা ঘটল। ইউ স্টুপিড! স্যারের বাজখাই গলার ধমকে কেঁপে উঠল আলো। একই সঙ্গে পেট জ্বালায় চোখ মুখ ছল করে ওঠে। সে হাজারবার যদি চায় কোনো আকাম কুকাম করবে না, কিন্তু বাজে পরিস্থিতি তার পিছু ছাড়ে না। সে বুঝে এসব অঘটন ঘটানোর জন্যই পয়দা হয়েছে। এই তো দিব্যি চা নিয়ে আসতেছিল। রুমের দরজা খুলে ভেতরে পা রাখতে না রাখতেই একখানা শক্তপোক্ত পুরুষালীর বুকের সাথে ধাক্কা খেল। ফলস্বরূপ হাতে থাকা চায়ের কাপটা উল্টে পড়ে যায়। তবে এবার সেটা স্যারের গায়ে নয়, বরং তারই পেটের উপর পড়েছে। এই, তুমি কি চোখে কম দেখো, নাকি ব্রেনের সাথে চোখ দুটো গিলে খেয়ে নিয়েছো? আলো প্রত্যুত্তর কিছু না বলে মাথা নিচু করে নিল। আধার দাঁতে দাঁত পিষে রাগ কন্ট্রোল করে মেয়েটার হাতের বাহু চেপে ধরে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। আলো কিছু বুঝে ওঠার আগেই তাকে জন্নার নিচে দাঁড় করিয়ে পানি ছেড়ে দিল। এতে মেয়েটা আহাম্মক হয়ে যায়। সাত সকালে এমন ঠান্ডা পানিতে ভিজে হকচকিতে উঠে সরে আসতে চাইল, কিন্তু আধার বাম হাতে তার কপাল চেপে ধরে আবারও পানির নিচে দাঁড় করিয়ে গম্ভীর কণ্ঠে বলল, একদম নড়াচড়া করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আলো আশ্চর্য না হয়ে পারল না, এইভাবে সকাল সকাল তাকে জোর জবরদস্তি করিয়ে গোসল করানোর মানেটা কি। এইদিকে ঠান্ডায় তার শরীর জমে যাওয়ার উপক্রম। স্যার, সে শীত করছে তো। সারুন আমায়। আধার কিছুটা সময় নিয়ে নব বন্ধ করে দিল। তারপর বেরিয়ে যেতে যেতে বলে উঠল, নেক্সট টাইম যেন আমার জন্য চা নিয়ে আসতে না দেখি, নয়তো গরম চায়ের ড্রামে তোমাকে চুবানি দেব। মাইন্ড ইট, মিস কালো। আলোর চোয়াল ঝুলে পড়ল। সে ভালো কিছু করতে চাইলে উল্টোটা হয়। তার পুরো জীবনটাই লস প্রজেক্ট। আলো রাগে দুঃখে পরনের ভেজা কাপড় টেনে টেনে খুলে তোয়ালে জড়িয়ে নিল। তারপর দরজা সামান্য খুলে মাথা বের করে উকি দিল। এই তো বজ্জাত ব্যাটা দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে। আলো কিছুক্ষণ চুপ থেকে স্যারের অ্যাটেনশন পাওয়ার জন্য খুসখুস করে কাশি দিল। আধার ঘাড় ঘুরিয়ে বিরক্তিতে বলল, কি চাই? জামাই। হোয়াট? না মানে জামা জামা। আধার ফোনে কথা বলতে বলতেই আলমারি খুলে আলোর পোশাক বের করলো। তখনই অসাবধানতার জন্য কাপড়ের ভাঁজ থেকে কিছু একটা নিচে পড়ে গেল। আধার ভেবেছে রুমাল পড়েছে, তাই সে না দেখে ঝুঁকে বস্ত্রটা হাতে তুলে নিল, কিন্তু পরক্ষণেই তার চোখ মুখ রসগোল্লার মতো হয়ে গেল। ওইদিকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই আলো চট করে মাথা ভিতরে ঢুকিয়ে নেওয়ার সময় ধড়াম করে বাড়ি খেল দরজার সাথে। তবুও মেয়েটা লজ্জায় সব ব্যথা বলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ইস, কী লজ্জার ব্যাপার! মানুষটার হাতে কিনে শেষমেশ তার অর্থবাস। প্রায় অনেকক্ষণ যাবৎ ওয়াশরুমের ভেতর ঘাপটি মেরে আছে আলো। এ পর্যায়ে এসে আস্তে আস্তে দরজা খুলে মাথা বের করে উকি দেয়। আশেপাশে কোথাও স্যারকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চটপট বেরিয়ে এলো। বিছানার ওপর রাখা পোশাকগুলো নিয়ে জলদি ছুটল ওয়াশরুমে। দুপুর হতে চলেছে। আধার বাহিরে থেকে ফিরে গোসল করে একটা সাদা পাঞ্জাবি পরেছে জুম্মার নামাজের জন্য। প্রতি সপ্তাহে দুই দাদা নাতি সেম পাঞ্জাবি পরে মসজিদে যায়, আজও সেটার ব্যতিক্রম হলো না। পাঞ্জাবের দু হাতা বাহুতে গুটিয়ে রাখতে রাখতে সিঁড়ি বেয়ে নামছে আধার। ভেজা চুলগুলো সুন্দর করে সেট করে রাখা, রক্তিম নিচের ঠোঁট কামড়ে ভুরু কুঁচকে নিজের কাজ করতেই ব্যস্ত। অন্যদিকে কেউ একজন যে তার দিকে অপলক নয়নে চেয়ে আছে, সেদিকে কোনো খেয়াল নেই। এই মেয়ে, এটা কি করছো তুমি? সব পানি তো নিচে পড়ে যাচ্ছে, তোমার ধ্যান কোথায়?
তহমিনা খান চিল্লিয়ে উঠলেন। এতে ভড়কে গেল আলো। চটজলদি নজর সামনে থেকে সরিয়ে এনে নিজের হাতের দিকে তাকায়। সে তো ডাইনিংয়ে এসে পানি খাওয়ার জন্য গ্লাসে পানি ঢালছিল, কিন্তু জগের পানি গ্লাসে পড়ার বদলে টেবিলে ও ফ্লোরে পড়েছে। আলো দাঁত দিয়ে জিভে কেটে দ্রুত জগ নামিয়ে আমতা আমতা করে বলল, আসলে মা, খেয়াল করিনি। আমি খুবই দুঃখিত। এখনই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। এ কথা বলে আলো তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটতে চাইলে খেয়াল করলো শেফালি চাচি কাপড় ও ওয়াইন পাট দিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। এটা দেখে আলো মনে মনে হাসলো। এই মানুষটা তাকে সব সময় সাহায্য করে এসেছে এবং করছেও। সে সত্যি এই মানুষটার প্রতি মন থেকে কৃতজ্ঞ, তাকে ভালোবাসা ও আগলে রাখার জন্য। তা আজকাল আমার নাত বউয়ের মনটা কোথায় থাকছে? হ্যাঁ, নিশ্চয়ই বরের কাছে। দাদাজানের কথা শুনে আলো আর চোখে দূরে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তুমি ভুল ভাবছো দাদাজান। তোমার বেশরিক নাতির কাছে আমার মনটা রাখতে বয়েই গেছে। ওনার কাছে পারলে আমি আমার মাথার একটা চুলও রাখবো না, নয়তো দেখা যাবে তোমার অতি ভদ্রনাতি চুলগুলোও পুড়িয়ে ফেলেছে। সোবাহান খান শব্দ করে হেসে উঠলেন। আধার গম্ভীর কণ্ঠে বলল, তোমার হাসা শেষ হলে এখন যাওয়া যাক দাদাজান। সোবাহান খান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ চলো। অতঃপর দুই দাদা নাতনি বেরিয়ে গেল। বাড়ির পাশে মসজিদ হওয়ায় গাড়ি নিয়ে যেতে হয় না। গল্প করতে করতে হেঁটেই চলে যাওয়া যায়। সোবাহান খান হাঁটার সময় কিছু একটা অনুভব করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। তিনি ঠিকই ধরেছিলেন, আলো গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আজও কিন্তু জিলাপি নিয়ে এসো দাদাজান। আলো কাছে এসে ফিসফিসিয়ে কথাটি বলে। সেটা শুনে সোবাহান খান কিছু একটা ভেবে বলেন, আমার তো বয়স হচ্ছে, এই বয়সে জিলাপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে পা জোড়া টনটন করে। তুমি বরং আজ তোমার স্বামীকে বলো, দেখো কি বলে। আলো ঠোঁট উল্টালো, তবুও সাহস এগিয়ে গিয়ে গেল মানুষটার কাছে। স্যার। আলোর ডাকে পাশ ফিরে তাকায় আধার। বলো, কি চাই? জিলাপি। মানে? মানে আসার সময় মসজিদ থেকে জিলাপি নিয়ে আসবেন আমার জন্য। মেয়েটার এমন কথা শুনে আধার নাক মুখ কুঁচকে বলল, হোয়াট ননসেন্স! আমি কিনা এখন তোমার জন্য মসজিদে লাইন ধরে জিলাপি নিয়ে আসবো? সিরিয়াসলি? এটা তুমি ভাবলে কিভাবে? এমন ভাব করছেন যেন আমি আপনাকে জিলাপির বদলে জুতা চুরি করে নিয়ে আসতে বলেছি। জুতা কেন, আমি একটা পিঁপড়েও আনবো না। বলেই আধার সেখান থেকে চলে গেল। আলো অসহায় চোখে দাদাজানের দিকে তাকায়। সোবাহান খান এগিয়ে এসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলেন, মন খারাপ করো না, আমার বিশ্বাস ও তোমার জন্য জিলাপি নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসে তাহলে? তাহলে আমি আনবো। আলো মুচকি হেসে বলো, তোমাকে কষ্ট করতে হবে না দাদাজান, আমি খাবো না। নিজের বাড়িতে যখন যাব তখন বাবা, চাচা, ভাইয়াকে বললেই অনেকগুলো নিয়ে আসবে। আচ্ছা, তুমি এখন যাও। উনি তো রাগ করে তোমাকে রেখেই চলে গেলেন, পাষাণ লোক একটা। আলো দুপুরের নামাজ পড়ে টেবিলে বসে বই খাতা নিয়ে। 4 দিন পর ইনকোর্স পরীক্ষা। কম নাম্বার পেলে আবার ওই লোকটা উঠতে বসতে খোঁটা দিবে, তাই সে আপাতত পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করছে। পড়ার এক ফাঁকে খেয়াল করলো তার সামনে 5টা ঠোঙা রাখা হয়েছে। মেয়েটা চোখ বড় বড় করে মাথা তুলে স্বামীর মুখের দিকে তাকায়, অবিশ্বাস্য সুরে আওড়ায়, আপনি আপনি আমার জন্য জিলাপি নিয়ে এসেছেন, তাও এতগুলো? আধার কিছু না বলে সরে গেল। পরনের পাঞ্জাবির বোতাম খোলার সময় শুনতে পেল, মসজিদের নাম করে আবার কোনো দোকান থেকে কিনে নিয়ে আসেননি তো? এবারেও নিরুত্তর আধার। সে মূলত নিজের উপর ভীষণ বিরক্ত। একটা মেয়ের জন্য কিনা আজ আধার খান জিলাপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল, এটা ভাবতেও অবাক লাগছে তার। কখনো যেটা ছোট বোনের জন্য করেনি, আজ সেটাই দুদিনের আশা একটা বাচাল মেয়েটার জন্য করেছে। আশ্চর্য। মজা। আচ্ছা স্যার, আপনাকে এতগুলো জিলাপি কেন দিল? আলো কাগজের ঠোঙার ভেতর থেকে ছোট ছোট জিলাপি বের করে খেতে খেতে জানতে চাইল। আধার পাঞ্জাবি খুলে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে উঠল, আমার সাঙ্গাপাঙ্গারা যখন জানতে পারলো আমাদের বাড়িতে নতুন একটা পেটুখিতুর এসেছে, তাই ওদের ভাগেরটাও দিয়ে দিচ্ছে। প্রতি সপ্তাহে এমন করে জিলাপি পেলে ওই ইঁদুরটা মাইন্ড করতো না। আলোর কথা শুনে আধারের পা জোড়া স্নান হয়ে গেল। সে চট করে ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। হঠাৎ স্যারের তীক্ষ্ণ দৃষ্টি খেয়াল করে আলো হাসার চেষ্টা করল।
হে হে, মজা করলাম। বিকেলের দিকে তহমিনা খান জানতে পারেন ওনার বাবার শরীরটা খারাপ, ইমার্জেন্সিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবরটা পেয়ে তহমিনা খান কোনো মতে ছেলে শ্বশুরের সাথে ছুটে গিয়েছেন। সোবাহান খান সঙ্গে করে আলোকেও নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু মেয়েটা যেতে রাজি হলো না। কারণ সে খেয়াল করেছিল তহমিনা খান চান না তাদের সাথে আলো যাক ওনার বাপের বাড়িতে। তাই আলো নিজের শরীর খারাপের অজুহাত দিয়ে যায় না। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কী লাভ, তার চেয়ে বরং সে এখানেই ভালো আছে। সন্ধ্যা থেকেই নীল আকাশটা আজ মেঘলায় ঢাকা, হয়তো বৃষ্টি আসবে। তাই রাতের খাবার হিসেবে খিচুড়ি রান্না করে নিয়েছে আলো। শেফালি চাচি 9টার দিকে চলে গিয়েছে। মানুষটি এখানে সারাদিন থাকলেও রাতের বেলা নিজ পরিবারের কাছে ফিরে যায়, আবার সকাল সকাল চলে আসে। আলো দাদাজানের থেকে খবর নিয়েছে অসুস্থ মানুষটা এখন কেমন আছে। তেমন বড় ধরনের কিছু না, জাস্ট প্রেশার বেড়ে গিয়েছিল। আপাতত ওনাকে বাড়িতে নেওয়া হয়েছে এবং সুস্থও আছে। সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজেকে খেয়াল রাখতে বলে ফোন রেখে দেয়। তখন বাজে রাত 12টা। পুরো নিস্তব্ধ বাড়িতে একা আছে আলো। বাহিরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ভিডিও কলে ছোট বোনের সাথে কথা বলার সময় ছায়া আবদার করে বসলো তার নাচ দেখার। কারণ তারা একসাথে থাকাকালীন প্রায়শই বৃষ্টিতে নৃত্য করছে তাদের ফোনের গ্যালারি ভর্তি নাচের ভিডিও দিয়ে। এক পর্যায়ে এসে আলো রাজি হয়ে যায়, তারও বহুদিন বৃষ্টি বিলাস করা হয়নি। তারপর আজ বাড়িটাও একদম ফাঁকা। এই সুযোগে নিজেকে একটু আনন্দ দেওয়াই যায়। আবার কবে না কবে বৃষ্টি হবে কে জানে। আলো ছোট বোনের দেওয়া সুতির পাতলা আকাশি রঙা শাড়িটা জলদি পরে নিল। তারপর চুলগুলো খোলা অবস্থায় রেখে চোখে গাঢ় করে কাজল, দুহাতে কাচের চুড়ি, কানে দুল পরে হাতে ফোন নিয়ে দৌড়ে ছাদে উঠে যায়। বৃষ্টিতে ভিডিও ছবি তোলার জন্য ওয়াটারপ্রুফ ফোন নিয়েছে। ছায়াটাও ওয়াটারপ্রুফ, তাই আজ কোনো অসুবিধা হলো না বৃষ্টিতে নাচের ভিডিও করার জন্য। আলো দোলনায় ক্যামেরা চালু করে ফোন সেট করে রাখলো। সে অলরেডি ভিজে জবজবে হয়ে গেছে। আলো কোমরে শাড়ির আঁচল গুজে নিল। আকাশ তীরে ঝুম বর্ষণের আওয়াজের সাথে তাল মিলিয়ে তার দু হাতের চুড়ি ও নুপুরের রিনঝিন শব্দ যোগ হলো। একই সাথে সমস্ত নিস্তব্ধতা ভেদ করে খালি গলায় গুনগুন করে উঠল, রিমঝিমের ধারাতে যায় মন হারাতে, রিমঝিম ধারাতে যায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলোমেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। গানের সাথে তাল মিলিয়ে চমৎকারভাবে নাচছে আলো। তার মিষ্টি সুরে আজ প্রকৃতিও সামিল হয়েছে। বৃষ্টির স্বচ্ছ বিন্দু জলকণাগুলো তার সর্বাঙ্গ ছুঁয়ে দিচ্ছে। সে বৃষ্টি বিলাস এতটাই মগ্ন হয়েছে যে খেয়ালই করেনি দরজার কাছে কেউ একজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসা এ মনে। আলো দু হাত মেলে চোখ বুঝে মাথা আকাশের দিকে করে ঘুরতে লাগলো। অন্যদিকে আধার এখনও অপলক নয়নে তাকিয়ে আছে। সে তো একটু আগেই ফিরেছে। তহমিনা খান এত রাতে তাকে আসতে না দিতে চাইলেও সে চলে এসেছে, কারণ ওই বাড়িতে তার মনটা কখনোই টিকতে চায় না। শুধুমাত্র আজ দাদাজানের জন্য গিয়েছিল। তার মধ্যে আবহাওয়াটাও খারাপ, আর মেয়েটা ওখানে একা রয়েছে। ভুলবশত যদি কিছু সমস্যার মধ্যে পড়ে তখন কি হবে। যেখানে এই মেয়েটার মানে আস্তে একটা মুসিবতের গোডাউন। সবসময় কিছু না কিছু অঘটন না ঘটালে পেটের ভাত হজম হয় না। তাই তো এক প্রকার ওই ঝামেলার বস্তার জন্যই ছুটে এসেছে। হাজার হোক, সে তার বাবাকে কথা দিয়েছে একটু হলেও খেয়াল রাখার চেষ্টা করবে মেয়েটার। ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢুকে সোজা দোতলায় উঠে যায় আধার। ভেবেছিল মেয়েটা একা একা ভয় পেয়ে গুটিসুটি মেরে এক কোণে পড়ে রয়েছে, নয়তো ঘুমিয়ে গেছে। কিন্তু রুমে এসে আলোকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে যায়। বেলকনি, ওয়াশরুম, নিচতলা ও উপরতলাও খুঁজে যখন মেয়েটির দেখা পেল না, তখন না চাইতেও বুকের ভেতরটা ধক করে ওঠে। কারণ এত রাতে এই মেয়েটা হুট করে গায়েব হয়ে যাবে কোথায়? কোনো বিপদ হয়নি তো আবার? আধার চিন্তিত হয়ে ঠিক করলো শ্বশুরমশাইকে কল দিয়ে জিজ্ঞেস করবে ওখানে আলো গিয়েছে কিনা। নেটওয়ার্কের সমস্যা হওয়ার জন্য কল লাগছে না। আধার অধৈর্যের মতো পায়চারি করতে করতে হঠাৎই কিছু একটা মনে হতেই সে বড় বড় পা ফেলে ছাদের দিকে এগিয়ে গেল।
উদ্দেশ্য ছিল ছাদে এসে যদি মেয়েটাকে না পায় তাহলে সে নিজেই খুঁজতে বের হবে। তারপর কানের নিচে কয়েকটা লাগিয়ে মেয়েটার বাতরামি সোজা করে দেবে। কিন্তু এখানে এসে যে এমন কিছু দেখবে সেটা কল্পনারও বাহিরে ছিল। বৃষ্টিতে ভেজা এক নৃত্য প্রদর্শনকারী রমণীকে দেখা মাত্রই হাত থেকে ফোনটা বেখেয়ালে লুটিয়ে পড়ে শক্ত মেঝেতে। এমন অপ্রত্যাশিত দৃশ্যের সাক্ষী হয়ে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায় আধার খান। আধারের বেহায়া নজর গিয়ে আটকায় রমণীর ভেজা সাদা কোমরের দিকে। শাড়ির আঁচল সরে গিয়ে উঁকি দিচ্ছে মেদহীন পেটের কিছু অংশ। বৃষ্টির পানি মেয়েটার সর্বাঙ্গে ছুঁয়ে দিচ্ছে, সাথে ভেজা নারীদেহের সৌন্দর্যে কয়েকগুণ ফুটে উঠেছে। বেসামাল প্রকৃতির সাথে তাল মিলিয়ে গানের ছন্দে নৃত্য করা রমণীকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে আধার খান। নাচের তালে করা বিভিন্ন অঙ্গভঙ্গির নিখুঁত কারুকাজ গেঁথে গিয়েছে ওই বিস্ময়কর চাহনিতে, যেখান থেকে চাইলে অবাধ্য নজর সরিয়ে নিতে পারছে না, বরঞ্চ বারবার ব্যর্থ হচ্ছে। স্যার, আপনি? নাচের এক পর্যায়ে এসে আলো হঠাৎই থেমে যায়, কারণ তার ভেজা আখিজোড়া অদূরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে নিবদ্ধ হয়। এতেই মেয়েটা ভুল দেখার মতো চমকে ওঠে। ইয়েস, আই অ্যাম, ভাবলেশীনভাবে জবাব দেয় আধার। আলো কোমর থেকে গুজে রাখা আঁচল খুলে ঠিকঠাক হয়ে এগিয়ে এসে জানতে চাইল, কখন এলেন? আজ তো আপনার ওখানে থাকার কথা ছিল। তাহলে? তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আলো ভুরু কুঁচকে তাকায়। আধার একটু সময় নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাত বিরাতে এমন পেতনির মতো নাচছিলে কেন? এটা কোনো ঝোপঝাড় নয়। এতই যখন নাচার শখ, তাহলে বাঁশবাগানে গিয়ে নৃত্য করো। তখন পেলেও পেতে পারো নিজের মতো কিছু সাঙ্গপাঙ্গ। আলো দুহাত কোমরে রেখে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই, আমাকে দেখে আপনার পেতনি মনে হয়? পেতনি না হলেও শাকচুন্নি মনে হয়। আমি শাকচুন্নি হলে এতদিনে আপনার ঘাড় মটকিয়ে কালা ভুনা করে খেতাম। রাক্ষসীরা খাই খাই ছাড়া আর কিছুই করতে পারে না। আকাম কুকাম করতেও বেশ পারদর্শিতা। রাগে আলোর শরীর জ্বলে উঠল। তার রাগান্বিত লালচে চেহারা দেখে আনমনে হাসল আধার। পরক্ষণে নিচ থেকে ফোন তুলে চলে যেতে যেতে বলে উঠল, ভেজা শরীরে একদম রুমে আসবে না মিস কালো। আলো এক হাতে নিজের কপাল চেপে ধরল। এই লোকটার সমস্যা কি? একাই তো তার সুন্দর নামটার 12টা বাজিয়ে দিয়েছে। তার উপর তুমি থেকে আবার হুটহাট আপনিতে চলে যায়। এই লোকটা ভবিষ্যতে গিরগিটিকেও হার মানাবে, ড্যাম শিওর। দোলনা থেকে নিজের ফোনটা নিয়ে শাড়ির কুচি ধরে ছুটে যায় আলো। অনেকটাই রাত হয়ে এসেছে। এখনও যদি এই অবস্থায় থাকে তাহলে সকালে নির্ঘাত জ্বর আসবে। তাই সে স্যারের নিষেধাজ্ঞাকে অমান্য করে জলদি রুমের ভেতর ঢুকে গেল। আমার কথা না শোনার কারণ? আধার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে একটা একটা করে শার্টের বোতাম খুলতে খুলতে গম্ভীর মুখে জানতে চাইল। আলো বিরক্তিকর কণ্ঠে বলল, কেন শুনবো আপনার কথা? হ্যাঁ, ভুলে যাবেন না, এটা শুধু আপনার একার রুম নয়, আমারও রুম। বুঝলাম, এখন চেঞ্জ করে এসে ফ্লোর পরিষ্কার করো। কেন? অযথা শুকনো কার্পেট ফ্লোর ভিজিয়ে দিলে, এজন্যই তখন রুমে আসতে বারণ করেছিলাম। আলোর চোয়াল ঝুলে পড়ল। ফ্লোর ভিজে যাওয়ায় ভয়ে কিনা সে সারা রাত এইভাবে থাকতো? এই লোকটার বুকের ভেতর আদৌ হৃদয় আছে তো, নাকি সেটাও নেই? আসলে মানুষটার মধ্যে একটুও মায়া দয়া নেই। যদি থাকতো তাহলে এমন কথা বলার আগে দুবার ভেবে নিত। আলো ফোঁস করে দীর্ঘ শ্বাস ছেড়ে নিজের পোশাক নিয়ে দ্রুত ওয়াশরুমের ভেতর চলে গেল। কিছুক্ষণ পর মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এসে ফ্লোর মুছে দিল। আধারও ফ্রেশ হয়ে আসে। ডিনার করেছেন? আলো দাঁড়িয়ে থেকে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে জিজ্ঞেস করলো। আধার এক পলক তাকিয়ে ছোট্ট করে বলল, ডাইনিংয়ে আসুন, আমি খাবার গরম করে দিচ্ছি। খিদে নেই। আলো বাক্যটা শুনেও না শোনার ভান করে রুম থেকে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর খাবারের প্লেট নিয়ে ভেতরে এলো। আধার সোফায় বসে থেকে ল্যাপটপে একটা ইমেল চেক করছিল। তখন আলো সামনে থাকা কাচের টি টেবিলের উপর প্লেট রেখে ধীর কণ্ঠে বলল, কাজ শেষ হলে খেয়ে নেবেন, নয়তো খাবার নষ্ট হবে। বললাম তো খিদে নেই। তবুও আমার কথা শোনো না কেন? কারণ আমি আপনার সব কথা শুনতে বাধ্য নই। এ কথা বলে আলো চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আধার কিছুক্ষণ থম মেরে বসে থেকে নিজের কাজে মন দিল, কিন্তু বেশিক্ষণ টিকতে পারল না। খাবারের সুঘ্রাণ এসে বরাবর নাকে সুরসুরি দিচ্ছে। আধার এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে কোল থেকে ল্যাপটপ সরিয়ে পাশে রাখল। উঠে গিয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে পানির গ্লাস নিয়ে বসে পড়ল। উপর থেকে প্লেট সরাতেই দেখতে পেল ধোয়া ওঠা গরম ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজা, শুটকি ভর্তা, মুরগির কষা মাংস ও দুটো ইলিশ মাছ ভাজা। তুমি খেয়েছো?
আধার স্যারের কথা শুনে আলো কম্পিউটারের ভেতর থেকে মাথা বের করে বলল, না খেলে কি খাইয়ে দেবেন? আধার কপাল কুঁচকে তাকায়। আলো ফিক করে হেসে দিয়ে বলল, মজা করছি, আমি আপনার আগেই খেয়ে নিয়েছি, এখন আপনি খেয়ে আমাকে উদ্ধার করুন। আধার আর কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলো। আলো মুচকি হেসে জানতে চাইল, মজা হয়েছে? আধার খেতে খেতে ছোট্ট করে জবাব দিল, হুম। আলো আবারও হাসলো, তবে কিছু না বলে চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে হারিয়ে গেল। খুব ভোরবেলা ফোনের কর্কশ আওয়াজে ঘুম ভেঙে গেল আধারের। চরম বিরক্তিতে বালিশের মাছ থেকে মুখ তুলে আশেপাশে তাকায়। আলো তার পিঠের উপর দুই ঠ্যাং তুলে রেখে উল্টো দিক হয়ে বেঘোরে ঘুমাচ্ছে। এতে একটু অবাক না হয় আধার, কারণ এখন সে এসবে অভ্যস্ত হয়ে গেছে। আধার ঘুমো ঘুমো চোখে বালিশের নিচ থেকে বেজে চলা ফোনটা বের করলো। সে ভেবেছিল নিজের ফোন, কিন্তু এখন দেখছে এটা আলোর ফোন। আধার ভুরু কুচকে স্ক্রিনের দিকে তাকায়। একটি নাম্বার ভেসে উঠেছে, কিন্তু সেভ করা নেই। আধার কল রিসিভ না করে রেখে দিল। তার আবার অন্য ফোন ধরার কোনো অভ্যাস নেই, কিন্তু বারবার কল আসাতে বিরক্ত বটে। ওইদিকে আলো একটু নড়েচড়ে উঠে ঘুমিয়ে গেল। তার অর্ধেক শরীরই বিছানার বাহিরে জ্বলছে। আধার তপ্ত শ্বাস ফেলে হাত বাড়িয়ে মেয়েটাকে টেনে নিয়ে এসে ঠিক করে শুয়ে দিল। এই মেয়েটা আবার পুরো বিছানাতে ঘূর্ণি পাখির মতো ঘুরে বেড়ায়, মুখের সাথে হাত পাও একদম লাগাম ছাড়া। তার এসব ভাবনার মাঝে আবারও ফোনটা বেজে উঠল। আধার ভাবলো হয়তো জরুরি ফোন কল, না হলে কি এই অসময়ে এতবার কেউ কল দেয়? তাই সে সহসাই কলটা রিসিভ করে কানে ধরে কিছু বলতে যাবে, তার আগে শুনতে পেল এক পুরুষালী কণ্ঠস্বর বলা কিছু অপ্রত্যাশিত বাক্য। হাই সুইটহার্ট, কেমন আছো? নিশ্চয় খুব ভালো আছো, না হলে কি আমাকে এত সহজে ভুলে যেতে? তুমি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেলেও আমি কিন্তু আজও তোমায় ভুলতে পারিনি। বিশেষ করে আমাদের একসঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত তোমাকে ভুলতে দেয় না। তাই তো আজ আবারও তোমাকে ডিস্টার্ব করলাম। তুমি কিছু মনে করো না, ওকে? আমি শুধু তোমার ওই মিষ্টি কণ্ঠস্বরটা একটু হলেও শুনতে চাই, আর এর জন্য আমি বেহায়া, নির্লজ্জ সব কিছু হতে রাজি। এই, তুমি চুপ করে আছো কেন? কথা বলো রিক্তা। এক মুহূর্তের জন্য আধার স্তব্ধ হয়ে যায়। সে ঘাড় ঘুরিয়ে অবিশ্বাস্য চোখে ঘুমন্ত মেয়েটার মাছুম চেহারার দিকে তাকায়। ওইদিকে ফোনের ওপাশে থাকা ছেলেটা কি বলছে না বলছে সেদিকে তার কোনো হুঁশ জ্ঞান নেই। তার মাথায় শুধু এখন একটা কথা ঘুরপাক খাচ্ছে, মেয়েটার এক্স বয়ফ্রেন্ড রয়েছে। ভোরের দিকে আলোর ঘুম ভাঙে। প্রতিদিন এই সময় উঠে অভ্যাস হয়ে গেছে। সে আড়মোড়া ভেঙে হামি তুলে উঠে বসে পাশে তাকায়। আজ আদার স্যারকে নিজের পাশে ঘুমন্ত অবস্থায় দেখতে না পেয়ে আলোর মন কিছুটা আপসেট হলো। খোলা চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। 10 মিনিট পর চেঞ্জ করে এসে 4 রাকাত নামাজ আদায় করে রুম থেকে বেরিয়ে গেল। সাত সকালে কলিং বেলের শব্দ পেয়ে আলোর কপাল কুঁচকে গেল। ভাবলো হয়তো শেফালি চাচি এসেছে, কারণ উনি এখনও আসেননি। তাই জলদি ভেজা হাত ওড়নায় মুছতে মুছতে রান্নাঘর থেকে ছুটে এসে দরজা খুলে দিল এবং ভড়কে গেল, কারণ একজন ডেলিভারি বয় একটি বিশাল ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই ছেলেটা নিজেই মুখ খুলল। আলো রহমান, রিক্তার নামে এই পার্সেলটি এসেছে, আপনি যদি কাইন্ডলি ওনাকে একটু ডেকে দিতেন। আলোর কপাল কুঁচকে গেল। তার নামে পার্সেল এসেছে মানে? সে তো কিছু অর্ডার করেনি। তাহলে? নিজের মনের ভেতর চলা প্রশ্নগুলোকে দমন করতে না পেরে ধীর কণ্ঠে বলল, আমি আলো রহমান রিক্তা, কিন্তু আমি তো এই বুকেটা অর্ডার করিনি। আপনার কোনো একজন শুভাকাঙ্ক্ষী সারপ্রাইজ গিফট দিয়েছে ম্যাম। আলো ঠোঁট কামড়ে ভাবতে লাগলো, তার আবার শুভাকাঙ্ক্ষীকে? বাবার বাড়িতে থাকলে সে পাক্কা জানতে পারতো এটা তার বন্ধু মহলের কারোর কাজ, কারণ তারা মাঝে মধ্যে হুটহাট কিছু না কিছু সারপ্রাইজ দিত। কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। তার শ্বশুর বাড়ির ঠিকানা এখনও বন্ধু মহলের কেউই জানে না। তাহলে এই গিফট কে পাঠাতে পারে? আলো ভালো করে ফুলগুলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে পর মুহূর্তে মুচকি হাসলো। তার প্রিয় ফুল হচ্ছে দোলন চাপা, আর এইগুলো আজ এসেছে। এটা নিশ্চয়ই তার পাগল বোনটার কাজ হবে। মেয়েটা কলেজ থেকে ফেরার পথে দোলন চাপা ফুল দেখলেই তার জন্য একটা হলেও নিয়ে আসবে, এমনটা ছোটবেলা থেকেই করে ছায়া। এখন হয়তো তারা দু বোনে একে অপরের থেকে দূরে আছে, তবে তাদের ভালোবাসা আজও আগের মতোই রয়ে গেছে। আলো আর কিছু না বলে হাসি মুখে ফুলের বুকিটা নিয়ে নিল। সকাল সকাল সারপ্রাইজ গিফট ওরফে প্রিয়া ফুল পেয়ে মুহূর্তেই মনটা ফুরফুরে হয়ে গেল। গতকাল রাতে মেয়েটার কথা রাখার জন্য হয়তো আজ এইগুলো পাঠিয়েছে বড় আপুকে খুশি করার জন্য। ডেলিভারি ম্যান চলে যেতেই আলো বুকেটা দু হাতে ধরে রুমে নিয়ে গেল। নতুন দিনের নতুন সকালের অনেক শুভেচ্ছা আমার ময়না পাখি। আশা করি আজকের এই দিনটা আমার কাছে যতটা খুশির, ঠিক তার চেয়ে বেশি তোমার কাছেও।
আফটার অল আজকের এই তারিখেই আমরা একে অপরের ভালোবাসায় আটকে ছিলাম। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি, আমি জানি। তুমি আজও আমাকে ততটাই মিস করো যতটা আগে করতে, কিন্তু তুমি এখন পরিস্থিতির শিকার। যাই হোক, হ্যাপি টু ইয়ার লাভ অ্যানিভার্সারি জান। তোমার এই দিনটা সুখের হোক। আই হোপ আমার তরফ থেকে পাঠানো ছোট্ট গিফটটা তোমার খুব পছন্দ হয়েছে। রঙিন কাগজের মাঝে লেখা ছোট্ট চিরকুটটা পড়ে আধারের দুই ভুরুর মাঝে চারটে ভাঁজ পড়ল। সে তো গিয়েছিল দাদাজানকে নিয়ে আসতে। তহমিনা খান আরও কিছুদিন থাকবেন ওনার বাপের বাড়িতে। আধার যখন ফিরে এলো তখন দরজার চৌকাঠের কাছে পড়ে থাকা লাল পেপার দেখে থেমে যায়। কৌতূহলবশত ওটা হাতে তুলে নিয়ে ভাঁজ খুলে একবার নজর বুলিয়ে নেয়। তখনই উপরোক্ত বাক্যগুলো চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে। কিসের কাগজ এইটা দাদু ভাই? সোবাহান খানের কথা শুনে আধার চিরকুটটা প্যান্টের পকেটে রেখে শান্ত গলায় বলল, তেমন কিছু না দাদাজান, তুমি এসো। সোবাহান খান তেমন মাথা না ঘামিয়ে ভেতরে প্রবেশ করলেন। আধার আশেপাশে না তাকিয়ে সোজা দোতলায় উঠে গেল। রুমে ঢুকতেই তার পাজরা স্লথ হয়ে যায়। আলো সোফায় বসে থেকে চোখ বুজে কোলে রাখা দোলন চাপার সুবাস নিচ্ছে প্রাণ ভরে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে উকি দিচ্ছে। মেয়েটা কিছুক্ষণ ফুলের মিষ্টি ঘ্রাণ নিয়ে আলতো করে চোখ মেলে তাকায়। মুচকি হেসে নরম হাতে ফুলগুলো ছুঁয়ে দিল। একটা ফুল নিজের কানের পাশেও গুজে রেখেছে। আলো এক সময় খেয়াল করলো আধার স্যার এসেছে, তাই সে উঠে কাছে গিয়ে দু হাতে ফুলগুলো সামনে মেলিয়ে ধরে জানতে চাইল, ফুলগুলো সুন্দর না স্যার? আধার ছোট্ট করে জবাব দিল, হুম। আলো একগাল হেসে বলল, হুম, দেখতে হবে না? কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? স্পেশাল কেউ, বলবো না আপনাকে? আলো মুখ ভেংসি কেটে সামনে থেকে সরে গেল। টি টেবিলের উপর ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে রাখলো। আধার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুপচাপ আলমারি খুলে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায়। আলো ফুরফুরে মনে চটজলদি সকলের নাস্তা তৈরি করে নিল। ততক্ষণে শেফালি চাচিও চলে এসেছেন। দাদু ভাই, হঠাৎ করে না খেয়ে কোথায় যাচ্ছ? এসো, আগে নাস্তা করে নাও। আধার সুটবুট পরে রেডি হয়ে বেরিয়েই যাচ্ছিল। তখন ডাইনিং টেবিলে থেকে সোবাহান খান নাতের উদ্দেশ্যে কথাগুলো বলে। আধার পিছনে ফিরে শান্ত গলায় বলল, বাড়ির খাবার খেতে খেতে বোর হয়ে গেছি দাদাজান, এখন আর ইচ্ছে করে না খেতে। আমি বরং বাহিরে খাইয়ে নেব। তুমি চিন্তা করো না, এখনই আসছি। নাতের কথা শুনে সোবাহান খান থমথমে মুখে নাতবউর দিকে তাকায়। মেয়েটা কেমন করে ফ্যালফ্যাল চোখে মানুষটার গম্ভীর মুখের দিকে চেয়ে আছে। হয়তো একটু আগের বলা অপ্রত্যাশিত বাক্যগুলো বোঝার চেষ্টা করছে। আজ পুরোটা দিন অদ্ভুত কাটলো আরও কাছে, তবে সে অত পাত্তা দিল না। মাঝরাতে হঠাৎ পেটের ব্যথায় ঘুম ভেঙে গেল মেয়েটার। চোখ মুখ কুঁচকে পেট খামচে ধরে উঠে বসলো। তার পাশে আধার স্যার উদম পিঠে উপর হয়ে বালিশের মাঝে মুখ গুজে পুরুষালী ভঙ্গিতে ঘুমাচ্ছে। আলো ঘুমু ঘুমু চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। একটু পর বেরিয়ে এসে আলমারি খুলে কিছু একটা খুঁজতে লাগলো, কিন্তু পেল না তার কাঙ্ক্ষিত জিনিসটা। আলো চিন্তিত হয়ে নিজের কপাল চেপে ধরল। ঘাড় ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2:30 বাজে। এখন সে কি করবে? এইদিকে পেটের ব্যথাটা ক্রমশই বেড়ে চলেছে। আলো ভাবল স্যারকে ডেকে তার সমস্যার কথা বলবে, কিন্তু পরক্ষণে আবার সিদ্ধান্ত চেঞ্জ করে নিল। মানুষটাকে বলে কি হবে?